বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি তিতুমির কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আমার শুভেচ্ছা নিও। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি প্রথম অধ্যায়ের সর্বশেষ টপিকটি নিয়ে হাজির হলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম অধ্যায়ের উপরে কয়েকটি ক্লাস আমি নিয়েছি এবং আজকে সেই অধ্যায়ের সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কী সম্পর্ক বা পার্থক্য এই বিষয়টি এবং বাংলাদেশের সমাজ গবেষণায় নৃবিজ্ঞানের প্রয়োজনীয়তাটা কতটুকু অথবা কী কারণে বাংলাদেশে নৃবিজ্ঞান এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এই দুটো বিষয় তোমাদেরকে আজকে ধারণা দিয়ে আমাদের যে প্রথম অধ্যায় সিলেবাসের সেই প্রথম অধ্যায়কে কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আমরা আসি আমাদের প্রথম টপিকে, সেটা হচ্ছে যে নৃবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। আমরা জানি নৃবিজ্ঞান মানুষকে নিয়ে গবেষণা করে, অর্থাৎ মানুষের সামগ্রিক বিষয় নিয়ে পঠন পাঠন করে থাকে নৃবিজ্ঞান। আর অপরদিকে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে থাকে। আর সেই সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করবার জন্য মানুষের সাথে মানুষের যে সম্পর্ক বা পারস্পরিক মিথস্ক্রিয়া, এই সম্পর্কটিও সমাজবিজ্ঞানের আলোচনায় চলে আসে। তাহলে আমরা এই দুটো বিষয়বস্তু থেকে বুঝতে পারছি যে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয়ই আসলে মানুষ ও সমাজকে নিয়েই অধ্যয়ন করে থাকে, অর্থাৎ মানব সমাজের বিবর্তন সম্পর্কেই উভয় শাস্ত্রেরই একটি আগ্রহ রয়েছে। সমাজের বিভিন্ন বিবর্তনের মাধ্যমে আজকে মানুষ এই পর্যায়ে এসেছে। কিভাবে এই বিবর্তন ঘটলো সেই দুটো বিষয়ই, এই বিষয়গুলো এই দুটো শাস্ত্রেই কিন্তু আলোচনা করা হয়েছে। এই দিক থেকে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান অভিন্ন দুটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, নৃবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটি অত্যন্ত ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। যেমন ধরো প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, একজন মানুষের শারীরিক বা দৈহিক গঠন ও প্রকৃতি বা ধরন, এছাড়া মানব সংস্কৃতির বিভিন্ন ধরন গঠন বিবর্তন, এই সমস্ত বিষয়ই নৃবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত। এবং সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান দুটি অভিন্ন বিষয়, অর্থাৎ তেমন কোনো পার্থক্য নেই, উভয়ের মধ্যে সাদৃশ্য রয়েছে। তবে এই দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকলেও বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পারি, যেমন বিষয়বস্তুগত দিক থেকে, গবেষণার পদ্ধতি দিক থেকে, তারপর তোমার আলোচনার যে কেন্দ্রবিন্দু, ব্যাখ্যা বিশ্লেষণ, এই সমস্ত দিক থেকে এই দুটো শাস্ত্রের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আমরা দেখতে পাই। প্রথমটি হচ্ছে বিষয়বস্তুগত যে পার্থক্য। আমি প্রথমেই বলেছি যে নৃবিজ্ঞানের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। অ্যাকচুয়ালি মানুষ নিয়ে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয় শাস্ত্রই আলোচনা করে থাকে। তবে নৃবিজ্ঞান আদিম সমাজের যে অশিক্ষিত জনগোষ্ঠী ছিল বা নিরক্ষর জনগোষ্ঠী ছিল, সেই সমস্ত মানুষদেরকে নিয়েই বেশি গবেষণা বা অনুশীলন বা পর্যালোচনা করে থাকে। অর্থাৎ আদিম নিরক্ষর জনগোষ্ঠীর জীবন ধারণ, কলা কৌশল, তাদের যে পৌরাণিক কাহিনী এবং তাদের যে জীবনযাত্রা, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নৃবিজ্ঞান অনুশীলন করে থাকে এবং গবেষণা করে থাকে। আর অপরদিকে সমাজবিজ্ঞান আধুনিক এবং সভ্য সমাজের যে মানুষ এবং সেই সমাজের যে সমস্ত সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে গবেষণা এবং পঠন পাঠন করে থাকে। অর্থাৎ অপেক্ষাকৃত সভ্য ও উন্নত সমাজ ব্যবস্থা নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। অর্থাৎ বিষয়বস্তুগত দিক থেকে এই দুটো শাস্ত্রেরই একটি পার্থক্য রয়েছে। দ্বিতীয় যে পার্থক্য, গবেষণার পদ্ধতিগত পার্থক্য। আমরা জানি এবং তোমাদেরকে পড়িয়েছিও যে প্রথম বর্ষে থাকাকালীন সমাজবিজ্ঞানের যে গবেষণা পদ্ধতিগুলো এবং এই প্রথম অধ্যায়ে নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতিগুলো আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। অর্থাৎ উভয় শাস্ত্রেরই গবেষণা করতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, কিন্তু দুটো শাস্ত্রই আলাদা আলাদা গবেষণা পদ্ধতি অবলম্বন করে থাকে। এই দিক থেকে এই দুটো বিষয়ের একটি পার্থক্য রয়েছে। যেমন ধরো নৃবিজ্ঞান প্রত্যক্ষ অংশগ্রহণ বা পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষণা করে থাকে, অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার ভিত্তিক অবজারভেশনের মাধ্যমে যে গবেষণা সেটি করে থাকে। এই পদ্ধতিতে আমি আগেও বলেছি, আবার একটু বলি, যে একজন গবেষক একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘদিন একসাথে থেকে
সেটি 2 বছর, 5 বছর, 10 বছর বা সেটা 20 বছরও হতে পারে। দীর্ঘদিন একটি এলাকায় থেকে সেই এলাকার মানুষজনের সাথে থেকে তাদের সংস্কৃতি, জীবন আচরণ সম্পর্কে ধারণা গ্রহণ করে, অবজারভেশন করে, তারপরে সে সমাজটি নিয়ে গবেষণা করে এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে থাকে। অর্থাৎ নৃবিজ্ঞানের মূল গবেষণা পদ্ধতিটি হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। আর পাশাপাশি সমাজবিজ্ঞানে মূলত প্রশ্নমালা প্রণয়ন এবং সাক্ষাৎকার যে পদ্ধতি, ইন্টারভিউ, সেটার ভিত্তিতে গবেষণা হয়ে থাকে। অর্থাৎ সমাজবিজ্ঞান পরিসংখ্যানগত কৌশল অবলম্বন বা পদ্ধতি অবলম্বন করে গবেষণা করে থাকে। সমাজবিজ্ঞানের যে গবেষণা সেটা হয় তোমার সংখ্যাতাত্ত্বিক অর্থাৎ কোয়ান্টিটেটিভ, আর যেটা অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতি সেটা হয়ে থাকে কোয়ালিটেটিভ বা গুণাত্মক পদ্ধতি। এই দিক থেকে দুটোর পার্থক্য রয়েছে। চতুর্থটি হচ্ছে 3 নম্বর হচ্ছে গবেষণার পরিধিগত পার্থক্য। গবেষণার পদ্ধতিগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে গবেষণার পরিধিগত একটি পার্থক্য চলে আসে। যেহেতু নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতি প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ বিষয়টি বেশ সময় সাপেক্ষ এবং একটু জটিল, যার কারণে বিশাল বড় একটি এলাকা নিয়ে সেখানে কাজ করা যায় না। সেখানে হচ্ছে যে তোমার একটা নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট গোষ্ঠীকে কেন্দ্র করে কাজ করতে হয়। অপরদিকে সমাজবিজ্ঞান যেহেতু একটি প্রশ্নমালা প্রণয়ন করে সাক্ষাৎকার বা ইন্টারভিউর ভিত্তিতে গবেষণা করে থাকে, সেক্ষেত্রে তারা ব্যাপকভাবে সমাজের সামগ্রিক দিক নিয়ে বা একটি সমাজের ব্যাপকভাবে সে গবেষণাটি পরিচালনা করতে থাকে। অর্থাৎ পরিধিটা এক্ষেত্রে একটু নৃবিজ্ঞানের তুলনায় ব্যাপক। এলাকাগত পার্থক্যতে আসে যে নৃবিজ্ঞান সামগ্রিক সমাজের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, অর্থাৎ সমাজের সামগ্রিক দিকগুলো নিয়ে আলোচনা করে থাকে। পাশাপাশি সমাজবিজ্ঞান সমাজের কিছু নির্দিষ্ট সমস্যাগুলি নিয়ে আলোচনা করে থাকে। যেমন ধরো একটি শিল্পোন্নত বা শিল্পায়িত এলাকায় আমরা অপরাধ প্রবণতা দেখতে পাই, বিভিন্ন সমস্যা কিন্তু দেখতে পাই সেখানে, জলাশয়, তারপর তোমার গ্রামাঞ্চলে যৌতুক সমস্যা, নিরক্ষরতা, এই যে সমস্যাগুলো নিয়ে আমরা দেখতে পাই। তো সমাজবিজ্ঞান কিন্তু একটি নির্দিষ্ট সমস্যা নিয়ে, যেমন কোনো একজন গবেষক তোমার যৌতুক সমস্যা নিয়ে কাজ করলো, একজন গবেষক কোনো শিল্পায়িত এলাকার অপরাধ প্রবণতা বা ক্রাইম নিয়ে কাজ করলো। এরকম একটি নির্দিষ্ট এলাকাগত ভিত্তিতে কিন্তু কাজটি হয়ে থাকে। আলোচনার প্রকৃতিগত পার্থক্য। মূলত নৃবিজ্ঞান আগেও একটু বলেছি, আবার বলছি যে অতীত সমাজকে নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ প্রাচীন বা প্রাগৈতিহাসিক যুগের যে খুঁটিনাটি আছে, যে বিষয়গুলো আছে, সেই প্রত্নতত্ত্ব, এই ধরনের বিষয়গুলো নিয়ে নৃবিজ্ঞান গবেষণা করে এবং অনুশীলন ও পর্যালোচনা করে। পাশাপাশি সমাজবিজ্ঞান কিন্তু আধুনিক এবং সভ্য সমাজ যেটা আছে বা বর্তমান সমাজকে নিয়ে ব্যস্ত থাকে। আমরা জানি যে সমাজবিজ্ঞান কিন্তু মূলত শিল্প বিপ্লবের পরে এই বিজ্ঞানের বা এই বিষয়ের উৎপত্তি। অর্থাৎ যখনই পৃথিবীব্যাপী শিল্প বিপ্লব ঘটলো, তখন যে সমস্যাগুলোর উদ্ভব হলো, যেমন ধরো শিল্প বিপ্লবের কারণে শিল্পায়িত এলাকায় পয় নিষ্কাশন, দারিদ্র্য, শ্রমিক অসন্তোষ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে লাগলো। এই ছিল তোমার মোটামুটি নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য। তবে উন্নয়নশীল দেশের বেশিরভাগ সমাজে কিন্তু কৃষিভিত্তিক, যেমন আমাদের বাংলাদেশের কথা বলতে পারি যে কৃষিভিত্তিক সমাজ। এই ধরনের সমাজ নিয়ে কিন্তু নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয়েরই আগ্রহ রয়েছে এবং উভয়ই কাজ করেছে এবং করছে এখনও। তো এখন দেখা যায় যে কোনো বিষয় নিয়ে নৃবিজ্ঞানীরাও গবেষণা করছে, সমাজের যে কোনো বিষয় নিয়ে আবার সমাজবিজ্ঞানীরাও গবেষণা করছে। তারা আগ্রহ দেখাচ্ছে এবং এই বিষয়ে কৌতূহল জ্ঞাপন করছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে দুটোর মধ্যে কিন্তু আসলে সাদৃশ্য আছে। আবার দেখো, যেহেতু নৃবিজ্ঞান অতীত সমাজ নিয়ে কাজ করে, তো অতীত সমাজের যে মানুষ বা আমরা বলতে পারি যেমন ধরো আদিবাসী জনগোষ্ঠী বা অনগ্রসর জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা কিন্তু সভ্য সমাজের সাথে সংযুক্ত হচ্ছে। এখন সংযুক্ত হওয়ার কারণে তারা তাদের নিজস্ব যে স্বাতন্ত্রতা সেটা কিন্তু হারিয়ে ফেলছে এবং সভ্য সমাজের সাথে একেবারে একমুখী হয়ে যাচ্ছে। তখন দেখা যায় যে সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের যে গবেষণা, এটাও অনেকটা সাদৃশ্য হয়ে যায় বা উভয় শাস্ত্রই এদেরকে নিয়ে গবেষণা করছে বা পর্যালোচনা করছে। তো আমরা এখানেই নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমি পরবর্তী টপিকে চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে পরবর্তী টপিক সেটা হচ্ছে বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটা কি।
বা কেন বাংলাদেশে এই নৃবিজ্ঞান এখন এত জনপ্রিয় হয়ে উঠছে। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তো উন্নয়নশীল দেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন সামাজিক সমস্যায় জর্জরিত। এই সমস্ত সমস্যার সমাধান এবং গবেষণা করার প্রেক্ষিতে নৃবিজ্ঞানের অনেক বেশি প্রয়োজন রয়েছে। কিছু কিছু পয়েন্ট উল্লেখ করে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেমন প্রথমটি হচ্ছে সামাজিক সমস্যা সমাধান করা, যেটি এইমাত্র বললাম যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ায় তারপরে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, সেই হিসেবে বলা হয়ে থাকে যে বিভিন্ন সামাজিক সমস্যার এখানে উদ্ভব ঘটেছে। এবং পরবর্তী পর্যায়ে এই কৃষিভিত্তিক সমাজ থেকে কিন্তু আমরা এখন অনেকটাই শিল্পায়নের দিকে বা শিল্পায়নের গতিতে আছি। এই শিল্পায়িত সমাজেও এখন নানা সমস্যার উদ্ভব হয়েছে, যেমন যৌতুক সমস্যা, দারিদ্র্য সমস্যা, নিরক্ষরতা, বস্তি, অপরাধ প্রবণতা, মাদকাসক্তি, বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের সমাজ ব্যবস্থা। এই সমস্যাগুলোকে অনুশীলন করা, পর্যালোচনা করা এবং কীভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসা যায় বা সমাধান করা যায় এই বিষয়ে ফলিত নৃবিজ্ঞানীরা কাজ করছে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের জন্য বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের আসলে অনেক বেশি গুরুত্ব বা প্রয়োজন রয়েছে। দ্বিতীয় সেটি হচ্ছে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূরীকরণ। আমরা একটি ঐতিহ্যবাহী দেশ বা ঐতিহ্যবাহী সমাজ, অথবা বলতে পারি যে আমরা যে বাঙালি জাতি, আমরা আমাদের ঐতিহ্যকে বা সনাতন যে চিন্তা ভাবনা সেটাকে অনেক বেশি লালন করি এবং ধারণ করি। তো এই ঐতিহ্যবাহী চিন্তা ভাবনা থেকেও আমাদের দেশের মানুষ কিন্তু এখন অনেকটাই অন্ধকার, কুসংস্কারাচ্ছন্নতা, ধর্মীয় গোঁড়ামি, এই সমস্ত বিষয় তাদের মধ্যে কিন্তু এখনও অনেক বেশি দেখা যায়। আমরা জানি যে কোনো ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, গোঁড়ামি এগুলো কিন্তু যে কোনো দেশের বা যে কোনো সমাজের উন্নয়নের ক্ষেত্রে একটা অন্যতম প্রতিবন্ধকতা। যত বেশি কুসংস্কার বা গোঁড়ামি থাকবে, উন্নয়ন কিন্তু তত স্থবির হয়ে পড়ে। তো এই কারণে আমাদের নৃবিজ্ঞানীরা জনমতের উপরে প্রভাব বিস্তার ঘটিয়ে তাদের মধ্য থেকে যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার জন্যতা বা গোঁড়ামি যে বিষয়গুলো আছে এগুলোকে দূর করার চেষ্টা করছে। আরেকটি হচ্ছে যে ভাষাতত্ত্বের অনুসন্ধান। আমরা জানি যে লিঙ্গুইস্টিক বা ভাষাতত্ত্ব নৃবিজ্ঞানের একটা অন্যতম বিভাগ বা বিষয় বলা যায়, বা উপশাখা, যেটা আমরা জানি নৃবিজ্ঞানের অনেকগুলো উপশাখা আছে, এর মধ্যে একটি হচ্ছে ভাষাতত্ত্ব। এই উপশাখায় এই যে আমাদের বাংলা ভাষা কিভাবে উৎপত্তি, উদ্ভব হলো, বিকাশ লাভ করলো, বিভিন্ন ভাষার সংমিশ্রণে আজ আমরা আমাদের যে ভাষার যে অবস্থা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নৃবিজ্ঞান আলোচনা ও পর্যালোচনা করে থাকে। বা নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষার যে উদ্ভব বিকাশগুলো জানতে পারি। আরেকটা হচ্ছে নরগোষ্ঠীগত ধারণা, রেস। সারা বিশ্বব্যাপী যে বিষয়টি এখন আমাদেরকে অনেক বেশি উদ্বিগ্ন করে সেটি হচ্ছে রেসিজম বা নরগোষ্ঠীগত ধারণা। আমরা জানি যে আমরা বাঙালিরা একটি সংকর জাতি, নানা জাত এবং রক্তের সংমিশ্রণে আমরা কিন্তু বাঙালি জাতি একটি সংকর জাতি। আমাদের বাঙালি জাতি কোন কোন জাতি থেকে কিভাবে বিবর্তনের মাধ্যমে আজকে আমরা এই জাতিতে পরিণত হয়েছি, এই সমস্ত বিষয়গুলো নৃবিজ্ঞান আলোচনা করে। এবং আমি আগেও বলেছি যে নৃবিজ্ঞান কিন্তু অতীত সমাজকে অনেক বেশি গুরুত্ব দেয়। অতীত সমাজ থেকে তারা বিভিন্ন গবেষণা করে পর্যালোচনা করে কোন কোন জাতি থেকে বা কোন কোন জাতির সংমিশ্রণে আমাদের বাঙালি জাতির উদ্ভব ঘটেছে, এই বিষয়টি নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। অর্থনৈতিক লক্ষ্য অর্জন, যেটি 5 নম্বর। আমরা জানি যে বিভিন্ন সময় দেখা যায় যে অর্থনৈতিক যে উন্নয়ন পরিকল্পনাগুলো, যে আমাদের যে অর্থনীতিতে দেখবা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়, এই পরিকল্পনাগুলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কাছে অনেক সময় স্থবির হয়ে পড়ে। দেখা যায় যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে সেটা আমাদের সমাজ সংস্কৃতির সাথে খাপ খাচ্ছে না বা সমাজ গ্রহণ করতে চাচ্ছে না। এই পরিস্থিতিতে নৃবিজ্ঞানীরা সমাজের মানুষের যে সাংস্কৃতিকগত মনোভাব বা যে বিষয়গুলো এগুলো পরিবর্তন আনার চেষ্টা করে, যাতে অর্থনৈতিক পরিকল্পনাগুলো তার কাজটি খুব সুচারুরূপে সম্পন্ন করতে পারে এবং দেশ উন্নতির দিকে যেতে পারে। পরবর্তীটি হচ্ছে অতীত সংস্কৃতি সংরক্ষণ করা। অতীত সংস্কৃতি, নৃবিজ্ঞান সবসময় অতীত সংস্কৃতিকে গুরুত্ব দেয় এবং অতীতের যে সংস্কৃতি সেটিকে ধরে রাখে। আমরা জানি যে বৈদেশিক যে কালচার বা পশ্চিমা সংস্কৃতির কারণে আমরা যেটা বলতে পারি যে পশ্চিমা সংস্কৃতি আমাদের স্থানীয় সংস্কৃতির উপরে প্রভাব বিস্তার করে একটি
কনফ্লিক্ট তৈরি করেছে, যেটিকে আমরা কালচারাল কনফ্লিক্ট বা সাংস্কৃতিক দ্বন্দ্ব নাম দিয়ে থাকি। এই কালচারাল কনফ্লিক্টের কারণে একটা সময় দেখা যাবে যে পরবর্তী 2-1 প্রজন্ম পরে হয়তো বা আমাদের যে নিজস্ব কৃষ্টি কালচার এই বিষয়গুলো হয়তো হারিয়ে যাবে কালের গহ্বরে। তো নৃবিজ্ঞানের অন্যতম একটি কাজ হচ্ছে যে আমাদের নিজস্ব সংস্কৃতি, অতীত সংস্কৃতি যাতে হারিয়ে না যায় এই সংস্কৃতিকে ধরে রাখা বা সব বলা যায় যে সংরক্ষণ করা। আরেকটি হচ্ছে যে প্রশাসনিক কাজে নৃবিজ্ঞান কাজ করে থাকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায়। যেমন ধরো যে যখন একজন নৃবিজ্ঞানী কোনো সমাজ ও সংস্কৃতি সম্পর্কে গবেষণা করে বা ধারণা লাভ করে, তার সেই গবেষণার ফলাফলে সে ওই সংস্কৃতির যে প্রশাসনিক কাজকর্ম বা পরিকল্পনা সেখানে কিছু সুপারিশ দিয়ে থাকে বা জ্ঞাপন করে থাকে। এই সুপারিশের মাধ্যমে প্রশাসনিক কাজকর্মে বা কলাকৌশলে অনেক উন্নতি আসে। তো প্রশাসনিক কাজকর্মে একটি গতিও আসে, কারণ মানুষের যে সমাজ ব্যবস্থা বা সংস্কৃতি বা মানুষের যে মন, এই বিষয়টি না জানার আগে কিন্তু আমরা প্রশাসনিক কোনো নীতি একটি বা সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু কারোর উপরে চাপিয়ে দিতে পারবো না। আগে মানুষকে নিয়ে গবেষণা করে সেই সম্পর্কে সুপারিশ জ্ঞাপন করে তারপরে পরিকল্পনায় আমাদেরকে যেতে হবে। পরবর্তীটি হচ্ছে ধর্মীয় ধ্যান ধারণায়। আমরা আমাদের দেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু। আমরা জানি আমরা একটি ধর্মপরায়ণ জাতি। আমাদের বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মীয় বৈশিষ্ট্যের লোকজন বসবাস করে। আমরা যে যে ধর্মেরই হই না কেন আমাদের কিন্তু একটি পরিচয় আছে, সেটা হচ্ছে আমরা সকলে আসলে বাঙালি। এই ধর্মীয় নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে আমাদের এখানে মানুষরা কিন্তু সুখে শান্তিতেই বসবাস করছে। অর্থাৎ কোন ধর্মের উদ্ভব, বিকাশ এবং বিস্তার লাভ করলো এই বিষয়গুলো সামাজিক নৃবিজ্ঞানীরা বা ফলিত নৃবিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে আমাদেরকে জানিয়ে থাকে বা আমরা এর নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারি। সামাজিক পরিবর্তন, সমাজ খুব দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। সামাজিক উন্নয়ন প্রক্রিয়া কিভাবে চালু হতে পারে এই লক্ষ্যে কিন্তু সমাজ সবসময় কাজ করে থাকে। যেমন ধরো একটি এক্সাম্পল দিই, যে আগে কিন্তু মেয়েরা পড়াশোনা করবে এই বিষয়টি কিন্তু কেউ চিন্তাও করতে পারতো না, আর এখন মেয়েরা শুধু পড়াশোনাই করছে না, চাকরিও করছে, যে বিষয়টি আগে মানুষের দুঃস্বপ্নই ছিল। অর্থাৎ সমাজ কিন্তু উন্নয়নের প্রক্রিয়ায় চলে এসেছে এবং উন্নয়ন প্রক্রিয়ায় যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই বিষয়গুলো কিন্তু নৃবিজ্ঞান আলোচনা করে থাকে। এবং আরেকটি হচ্ছে পরিবেশের প্রভাব। পরিবেশ আমাদেরকে, আমাদের মানব জীবনকে অত্যন্ত পরিকল্পিতভাবে অথবা অপরিকল্পিতভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা জানি যে আদিম সমাজে কিন্তু মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করে বসবাস করতো। অর্থাৎ তখন তো শিল্প কলকারখানা ছিল না, তখন প্রকৃতি থেকে যা পাওয়া যেত সেই যুগটিকে তোমরা জানো যে সমাজটিকে বলা হয়ে থাকে খাদ্য সংগ্রহ ও উৎপাদন সমাজ। সেই খাদ্য সংগ্রহের সমাজে কিন্তু মানুষ খাদ্য সংগ্রহ করে বা প্রকৃতিকে নিজের মতো করে গড়ে নিয়ে তাদের জীবন ধারণ করতো। এখনও কিন্তু পরিবেশের প্রভাবকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে কতটুকু উন্নত করা যায় সেই বিষয়ে কিন্তু পরিবেশ নৃবিজ্ঞানীরা কাজ করছে। অর্থাৎ পরিবেশের যে প্রকৃতি আমাদেরকে যা দিয়েছে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা আমাদেরকে প্রণয়ন করে দিচ্ছে। এছাড়াও আদিবাসীদের বিষয় আছে। যেমন ধরো আমরা জানি যে আমাদের বাংলাদেশে বেশ অনেক প্রায় তোমার 30-32টির মতো বা আরও একটু বেশি হবে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে। যেমন চাকমা, মারমা, সাঁওতাল, মোরং, হাজং, এইরকম অনেক আদিবাসী আছে। আমরা জানি যে আদিবাসী জনগোষ্ঠী একটু অনগ্রসর জনগোষ্ঠী। তারা এখনও আমাদের মূলধারা বা সভ্য সমাজের সাথে এখনও তাল মিলিয়ে উঠতে পারে নাই। নৃবিজ্ঞানের একটা অন্যতম সেক্টর বা বিভাগ হচ্ছে আদিবাসীদের নিয়ে কাজ করা, তাদের সমাজ সংস্কৃতিকে ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং তাদেরকে কিভাবে মূলধারায় বা সভ্য সমাজের সাথে বা অগ্রসর জনগোষ্ঠীর সাথে সংযুক্ত করে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু সার্বক্ষণিকভাবে কাজ করছে নৃবিজ্ঞান। তো এইটার ক্ষেত্রে আমরা আদিবাসী জনগোষ্ঠীকে কিন্তু বাদ দিয়ে আমাদের উন্নয়ন কিন্তু সেইভাবে সম্ভব নয়। কাজেই তাদেরকে নিয়ে গবেষণা করে তাদেরকে মূলধারায় এনে আমাদের এটা বাংলাদেশে বা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভূমিকা রাখতে পারে, যেটি নৃবিজ্ঞান আমাদেরকে দিয়ে যাচ্ছে। এছাড়া বাঙালি জাতির বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে জানতে বা বাংলাদেশের যে আমাদের বাংলাদেশের কিন্তু একটা আবহমান প্রকৃতি বা বাংলার একটি চিরায়ত ইতিহাস আছে বা একটা প্রকৃতি আছে। এই গ্রামকেন্দ্রিক আমাদের যে গ্রামকেন্দ্রিক জীবন, সেই পৌরাণিক পৌরগাথা, এই বিষয়গুলো কিন্তু নৃবিজ্ঞান ধরে রেখেছে। তো নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচারকে ধারণ করতে পারি
এটা হারিয়ে যাবে না। কারণ আমরা দেখছি যে পশ্চিমা সংস্কৃতির বেড়াজালে আমাদের স্থানীয় সংস্কৃতি কিন্তু প্রায় ধ্বংসের অভিমুখে। তো আমাদের নৃবিজ্ঞান যদি অতীত সংস্কৃতিকে বা আমাদের আবহমান সংস্কৃতিকে এভাবে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আমরা পশ্চিমা সংস্কৃতি থেকে অবশ্যই নিব, ভালোটা নিব, কিন্তু স্থানীয় সংস্কৃতিকে অত্যন্ত শক্তিশালী রাখতে হবে। যেই দেশের স্থানীয় সংস্কৃতি যতটা শক্তিশালী, সেই দেশে কিন্তু অন্য জাতির সংস্কৃতি এসে প্রভাব বিস্তার করতে পারে না। হ্যাঁ, আমরা গ্রহণ করবো কিন্তু প্রভাবিত হব না। বিষয়টি হচ্ছে এমন, যেমন ধরো ল্যাটিন আমেরিকা বা ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এক্সাম্পল দিতে পারি, যে তারা স্থানীয় সংস্কৃতিকে এতটা শক্তিশালী করেছে যে পশ্চিমা কান্ট্রি কিন্তু তাদেরকে এখনও ওইভাবে প্রভাবিত করতে পারেনি। আমাদের বাংলাদেশেও সরকার কিছু কিছু ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে, যেমন ধরো সর্বক্ষেত্রে বাংলার প্রচলন করা, বেসরকারি টিভি চ্যানেল খুলে দেওয়া, এই যে কিছু কিছু উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে যাতে আমাদের স্থানীয় সংস্কৃতিকে আরও শক্তিশালী করা যায়। তারপরও আমরা কিন্তু এখনও অনেক পিছিয়ে আছি। তো নৃবিজ্ঞানের পাঠের মাধ্যমে বা নৃবিজ্ঞানের সহায়তায়, নৃবিজ্ঞানীদের সহায়তায় আমরা আমাদের অতীত সংস্কৃতিকে ধরে রাখবো, সংরক্ষণ করব। আজকে এ পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।